আসসালামু আলাইকুম। আমি রাসেল মুস্তাফি খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি থেকে বলছি। আমি এখন আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসতেছি সেটা হলো, আমরা ডাটা কালেকশন করার আগেই আমাদেরকে কোয়েশ্চেনিয়ার ডেভেলপ করতে হয়। বলে ওই সমস্ত কোয়েশ্চেনিয়ারের ভ্যালিডিটি মেজার করা কিভাবে মেজার হইতে পারে সেই সংক্রান্ত একটা বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যেটা আপনারা যারা এমফিল করতেছেন অথবা পিএইচডি করবেন বা করতেছেন বা করবেন তাদের জন্য আশা করা যায় এই জিনিসগুলো অবশ্যই ভালো হবে। সে যে কোনো ধরনের অ্যানালাইসিসই হোক না কেন, যে কোনো ধরনের ফিল্ডই হোক না কেন, সেটা তার জন্য ভালো হবে। তো এখন আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাইতেছি মূল আলোচনার মধ্যে। ওকে, আচ্ছা, আমাদের আজকের যে টপিকটা ছিল সেটা হলো হাউ ডু ইউ ভ্যালিডেট আ কোয়েশ্চেন, রিসার্চ কোয়েশ্চেন। আমাদের রিসার্চ কোয়েশ্চেনটাকে কিভাবে ভ্যালিডেট করব সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেছি। এখানে আমরা 6টা স্টেপসে আমরা রিসার্চ কোয়েশ্চেনের ভ্যালিডিটিকে মেজার করতে পারি। স্টেপ নাম্বার 1, ফার্স্ট স্টেপ, এস্টাবলিশ ফেজ ভ্যালিডিটি। প্রথমত কি করতে হবে, আমাদেরকে ফেজ ভ্যালিডিটি মেজার করতে হবে। সেকেন্ড স্টেপ ইজ রান এ পাইলট টেস্ট। প্রথমে সেকেন্ডে কি করতে হবে, এটা পাইলট টেস্ট করতে হবে। ফার্স্ট নাম্বার স্টেপ হলো ক্লিন কালেক্টেড ডাটা। ডাটাগুলোকে, যে কালেক্টেড কিছু ডাটা আছে, ডাটাগুলোকে আমরা কি করতে হবে, ক্লিনিং করতে হবে। ক্লিনিং এর জন্য কি 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 লাগবে না লাগবে এগুলো আমি আপনাদের সামনে বলবো। স্টেপ নাম্বার 4, ইউজ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। আমরা জানি কি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি করতে পারি, ডাটাগুলাকে ফ্যাক্টরি অর্থাৎ ভেরিয়েবল গুলাকে আমরা ফ্যাক্টরের মাধ্যমে রূপান্তর করতে পারি। তাদের কোরিলেশন উপর ভিত্তি করে এই ফ্যাক্টরিং গুলো হয়ে থাকে, সেই সংক্রান্ত আলোচনাগুলো করব। স্টেপ নাম্বার 5, চেক ইন্টারনাল কনসিস্টেন্সি। আমরা জানি ডাটার কনসিস্টেন্সি থাকতে হয়, এটা ইন্টারনাল কনসিস্টেন্সি কিভাবে চেক করতে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। ওকে, স্টেপ নাম্বার 6, রিভাইজ ইউর সার্ভে। শেষে আমাদের করতে হবে, ফাইনাল স্টেজে আমাদের কি করতে হবে, সার্ভেটাকে রিভাইজ করতে হবে। ওকে, এখন আসেন আমরা পরে সেকেন্ড স্টেজে যাই। ওকে, স্টেপ নাম্বার 1, এস্টাবলিশ ফেজ ভ্যালিডিটি। আর এই ফেজ ভ্যালিডিটি আসলে দুইটা প্রসেসের মাধ্যমে হইতে পারে, দুইটা স্টেপে আমরা করতে পারি ফেজ ভ্যালিডিটিকে। যে কোনো কোয়েশ্চেনের ভ্যালিডিটি মেজার করার জন্য, ফেজ ভ্যালিডিটি মেজার করার জন্য দুইটা স্টেপে হইতে পারে। একটা হলো যে কোয়েশ্চেনিয়ারটা আমি তৈরি করলাম, দ্য ফার্স্ট ইজ এ গ্রুপ familiar with your topic who can evaluate if your questions successfully capture your topic. প্রথম কথা হলো যে প্রথমত আমাকে দেখতে হবে আমি যে টপিক নিয়ে কাজ করতেছি সেই টপিকের কোয়েশ্চেনিয়ার গুলো ডেভেলপ যেগুলো হইলো সেইগুলা কি ওই ওই সমস্ত কোয়েশ্চেন গুলা কি আমার টপিককে টপিককে টাচ করে কিনা, টপিকের সাথে মিলে কিনা, সিমিলার কিনা, সেটাকে আমাদের জাস্টিফাই করতে হবে। এরপরে সেকেন্ড স্টেজে আইসে কি করতে হবে, দ্য সেকেন্ড রিভিউ শুড কাম ফ্রম সামওয়ান হু ইজ অ্যান এক্সপার্ট অন কোয়েশ্চেন construction, ensuring that your survey does not contain common errors such as leading, confusing, and double barreled question, অর্থাৎ ডাবল মাইন্ডেড কোয়েশ্চেন যেরকম যেন না হয়। তো এটা কে করবে, একজন এক্সপার্টের অপিনিয়ন আমাকে নিতে হবে। অর্থাৎ কোয়েশ্চেনিয়ারটা ডেভেলপ করি, যেগুলো আমি বুঝলাম সেগুলোর উপরে কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের টপিকের সাথে মিলে এরকম কোয়েশ্চেনিয়ার ডেভেলপ করার পরে একজন এক্সপার্টের অপিনিয়ন আমাকে নিতে হবে, যে কিনা কোয়েশ্চেনিয়ার কনস্ট্রাক্ট করতে পারে এবং সে এনশিওর করতে পারে যে এরর গুলা কি কি, কোনগুলো এরর, কি কি জিনিসগুলো ডাবল মাইন্ডেড হয়ে গেছে, কনফিউজিং কি ওয়ার্ড ব্যবহার করছি, এই সংক্রান্ত বিষয়গুলো আমাকে সুন্দরভাবে, হ্যাঁ, মানে একটা সাজেশন আমাকে দিতে পারে, এরকম একজন এক্সপার্টের অপিনিয়ন আমাকে নিতে হবে। ওকে, সেকেন্ড স্টেজ, স্টেপ নাম্বার 2, রান এ পাইলট টেস্ট।
আমরা পাইলট টেস্ট বলতে বোঝাই যে সার্ভের আগে যে সার্ভে যা করে থাকি এটাকে আমরা বলি পাইলট সার্ভে। ওই পাইলট সার্ভে যে ইনফরমেশন গুলো আমার কাছে আসছে, সেট অফ ইনফরমেশন বা ডাটা আমাদের কাছে আসছে, সেগুলোকে আমাদেরকে টেস্ট করে, যেটাকে আমরা পাইলট টেস্ট বলতেছি। সিলেক্ট এ সাবসেট অফ ইউর ইন্টেন্ডেড survey participant and run a pilot test of the survey. এখন এই পাইলট টেস্টটা আমরা করব, কি পরিমাণ স্যাম্পল আমাদের নিতে হবে, অর্থাৎ আমাদের স্যাম্পল সাইজটা কিরকম হইতে হবে। এখানে মুদ্রা কথা হইলো এটাই, মূল কথা হইলো এটাই যে আমাদের যে টোটাল পপুলেশন, এই টোটাল পপুলেশনের 10% কে আমরা কি করব, আমরা আমরা স্যাম্পল সাইজ, অর্থাৎ এতগুলো স্যাম্পল আমি নিই। যেমন ধরেন আমি যদি মনে করি আমি যে এরিয়াতে কাজ করতেছি সেই এরিয়ার মধ্যে 1000 মানুষ অবস্থান করতেছে, সেই 1000 মানুষের উপর ভিত্তি করে তার 10% অর্থাৎ 100 মানুষকেই আমরা কি করব, সার্ভেতে পাইলট সার্ভে হিসাবে আমরা কি কাউন্ট করব। এবং ওই কাউন্টকৃত ডাটাগুলাকে আমরা আমরা কি করব, সুন্দরভাবে ডাটা কোডিং করব। আর রিলিভেন্ট অথবা উইক কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে সর্টিং করব, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত জিনিসগুলো আমরা পাইলট টেস্টের মাধ্যমে আমরা করে ফেলতে পারবো। ওকে, থার্ড স্টেজ ক্লিন কালেক্টেড ডাটা। আমরা জানি যে ডাটা শিট আমাদের আসবে, অর্থাৎ আমি ডাটা কালেকশন করব। এখন ডাটা কালেকশনের স্ক্রিনিংটা কিভাবে হইতে পারে, যেমন আমরা ধরেন আমরা দুইজন মানুষ একসাথে কাজ করতেছি, এই দুইজন মানুষে একই টপিকের উপর কাজ করতেছি, দুইজন, একজন অথর, কো অথর, প্রিন্সিপাল অথর, কো অথর। কারণ আমাদের যেটা করতে হবে সেটা হলো যে ডাটাটা আসবে, বলে এই ডাটাটা দুইজনে মিলে আমরা কি করব, স্প্রেডশিট বা এক্সেল শিটের মধ্যে আমরা এগুলোকে বসানোর চেষ্টা করব, যাতে করে কোনো অবস্থাতেই এর মধ্যে কোনো এরর বা কোনো ধরনের এরর ক্রিয়েট না হয়। ওয়ান্স ডাটা ইজ এন্টার্ড, your next step is to revise code negatively phrased question. এখন আমার কথা হলো যে সমস্ত আমি ডাটাগুলোকে এন্টার করলাম, অর্থাৎ ডাটাগুলোকে আমি কি করলাম, সফটওয়্যারের মধ্যে দিলাম বা এক্সেল সব সফটওয়্যারের মধ্যে দিতে পারি। দেওয়ার পরে পরবর্তী স্টেপটা হলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আমার কোন কোয়েশ্চেনিয়ার গুলোকে নেগেটিভ মাইন্ডেড কোয়েশ্চেনিয়ার ছিল। কারণ আমরা জানি কোয়েশ্চেনিয়ার করার ক্ষেত্রে সবসময় যে পজিটিভ মাইন্ড নিয়ে কোয়েশ্চেন করতে হবে এরকম না, কিছু কোয়েশ্চেনকে আমরা নেগেটিভ মাইন্ডেড কোয়েশ্চেন করব, যাতে করে রেসপন্ডেন্টের কাছ থেকে একদম রিয়েল ডাটাটা আমার কাছ থেকে রেসপন্ডেন্টের কাছ থেকে যাতে করে আমরা আনতে পারি, সেই জিনিসটা করতে হবে, মানে এটাকে আমাকে এনশিওর করতে হবে। এখন দেখেন যখন আমার ডাটাগুলো যখন আসলো তখন আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি কোয়েশ্চেনিয়ার যখন কোয়েশ্চেনিয়ার করেছিলাম তখন কোন কোয়েশ্চেনগুলো নেগেটিভ মাইন্ডেড ছিল, সেই কোয়েশ্চেনগুলোকে আমাকে এনশিওর করতে হবে। ইফ respondents have responded carefully, যদি রেসপন্ডেন্টগুলো আমাকে কেয়ারফুলি রেসপন্স করে থাকে, their answer to question that are phrased negatively should be consistent with their answers to similar question that are phrased positively। অর্থাৎ কোয়েশ্চেন নিয়ে যদি নেগেটিভ থাকে তখন আমরা কোডিং করার ক্ষেত্রে যদি আমরা এসপিএস সফটওয়্যার হিসেবে করে থাকি, সেই কোডিং করার ক্ষেত্রে আমরা এগুলাকে আমরা কি পাল্টাই দেবো। কিরকম পাল্টাবো, যেমন আমি ধরেছিলাম যখন আমরা কোডিং করেছিলাম, ধরেন আমি 1 কে আমরা যে লিকার স্কেলের উপর যদি আমরা 5 পয়েন্টস এর উপর করে থাকি, 1 কে আমরা বলছিলাম যে এটা হলো হাইলি ডিসএগ্রি, 2 কে আমরা বলছিলাম ডিসএগ্রি, 3 কে 3 হলো 3 মিন্স নাইদার এগ্রি নট ডিসএগ্রি, 2 হলো এগ্রি, আর 5 হলো 4 হলো এগ্রি, আর 5 হলো কি স্ট্রংলি এগ্রি। এখন এটা নেগেটিভ কোডিং এর মধ্যে ছিল এভাবে। এখন এটাকে পজিটিভ বানাইতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হলো কি, তখন আমরা এই প্রত্যেকটা কোডিং কে উল্টাই দিব। উল্টানো মানে হলো তখন 1 হয়ে যাবে 5, 2 হয়ে যাবে 4, 3 থাকবে, 4 2 হবে, আর 5 1 হবে, জাস্ট রিভাইজড অর্ডারে দিয়ে দেব। এটাকে আমরা বলি কি নেগেটিভ কোডিংকে আমরা পজিটিভলি করা। আচ্ছা, ইফ দ্যাট ইজ নট the case, you may want to think about eliminating that respondent from the survey। যদি এটা পসিবল না হয় সেই ক্ষেত্রে ওই সমস্ত রেসপন্ডেন্টকে আমরা কি করবো, আমরা সার্ভে থেকে আউট করে দিব।
Also double check minimum and maximum values for your overall data set. আমার ডাটা সেটের মধ্যে থেকে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কোনটা কোনটা আনসার হয়েছে এটাকে আমরা কি নতুন ভালোভাবে ডাবল বার চেক করব। যদি আমি একটু ভেঙে বলবো, if you have used a 5-point Likert scale and you see a respondent indicating the number 6, you may have an error with the data entry. বলে ডাটা এন্ট্রির মধ্যে আমাদের Likert scale 5 পয়েন্টস এর উপর ডাটা কোডিং করতেছি, যেমন 1 থেকে 5 পর্যন্ত। সামহাউ কোনো একটা জায়গাতে আমি কি করছি, একটা নাম্বার পাওয়া গেল 6, তাহলে এইটাই হলো আমাদের আউটলায়ার, বা এইটাই হলো আমাদের এইখানে আমাদের এররটা হয়েছে 5 লিখতে গিয়ে আমরা কি লিখে ফেলছি, 6 লিখে ফেলছি। তো ওই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, দেন এখান থেকে আমাদের আসল ইনফরমেশন গুলো নিয়ে আসতে হবে। তো এটা হলো আমাদের স্টেপ নাম্বার 3, অর্থাৎ ক্লিন কালেক্টেড ডাটা। ওকে, 4 নম্বর হলো প্রিন্সিপাল ইউজ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। আসলে মূলত দরকার হলো এই জিনিসটা জানার দরকার হলো, আমরা ধরেন আমি 32টা ভেরিয়েবলের উপরে আমরা একটা এক্সপ্লোরেটরি ফ্যাক্টরিয়াল কোনো এক্সপ্লোরেটরি স্টাডি করতেছি। এক্সপ্লেনেটরি না, এক্সপ্লোরেটরি রিসার্চ করতেছি। এক্সপ্লোরেটরি রিসার্চ মানে হলো যেটা কনক্রিট কোনো ডিসিশন আমরা মেক করতে পারি না, কনক্রিট কোনো অর্থাৎ কোনো জিনিসকে কোনো একটা ফ্যাক্টরকে ঠিকভাবে ডিফাইন করতে পারি না, এখানে কিছু লেকিং থেকে যায়। এই ধরনের রিসার্চটাকে আমরা বলি কি এক্সপ্লোরেটরি রিসার্চ। এক্সপ্লোরেটরি রিসার্চের ক্ষেত্রে যখন ডাটা ভেরিয়েবল গুলো দেওয়া হবে তখন ফ্যাক্টরিং করা যাবে না। আর এই ফ্যাক্টরিং করার ক্ষেত্রে, ফ্যাক্টরিং বলতে বোঝাতে যাচ্ছি, ধরেন আমার হাতের আঙ্গুলি হলো 5টা, আমার হাতের আঙ্গুলি হলো কটা, 5টা। এখন এই 5টা হলো আমাদের এক একটা ভেরিয়েবল, এক একটা আঙ্গুলি এক একটা ভেরিয়েবল, যেমন মধ্যমা একটা ভেরিয়েবল, বৃদ্ধাঙ্গুলি একটা ভেরিয়েবল, যেমন এরকম 5টা ভেরিয়েবল আমি কনসিডার করলাম। এই 5টা ভেরিয়েবল যখন একসাথে হয় তখন সেটা হয় হাত। এই হাতটা হলো আমাদের কি ফ্যাক্টর। এই ফ্যাক্টর আন্ডারে এতগুলো ভেরিয়েবল গুলো আমাদের থাকে। এই হাতটা কিভাবে বানাবে, কোন থিওরিটিক্যাল পার্ট থেকে এটা বোঝা যাবে, এটা আমাদের এইভাবে বানাইতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, ফ্যাক্টর প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি করতে পারবো, ওই হাতগুলো আমরা বানাইতে পারবো। অর্থাৎ ভেরিয়েবল গুলা, একটা ভেরিয়েবল মানে এই 3-4টা ভেরিয়েবল মিলে একটা ফ্যাক্টর তৈরি করার ক্ষেত্রে আমাদের এই পিসিএ অর্থাৎ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস আমরা করে থাকি। অর্থাৎ কোরিলেশন বেসড ডাটাগুলোকে অটোমেটিক, ভেরিয়েবল গুলোকে অটোমেটিক কি হবে, ফ্যাক্টরে রূপান্তর হয়ে যাবে। আর একটু সহজ করে যদি আমরা বলি, ধরেন একটা মাঠের মধ্যে কিছু বাচ্চাকে ছেড়ে দেওয়া হলো এবং এই বাচ্চার মায়েদেরকে ছেড়ে দেওয়া হলো। তো ছেড়ে দিলে কি হবে, বলে বাচ্চা যখন দেখবে তার মা চলে আসছে, তখন যে যে মায়ের বাচ্চা, সেই মায়ের বাচ্চাগুলোকে একত্র হয়ে আলাদা আলাদা গ্রুপের মধ্যে ঢুকে যাবে। এই যে গ্রুপের মধ্যে ঢুকে গেল, এটা কিসের উপর ভিত্তি করে, কিসের আকর্ষণ, এটা কোরিলেশনের উপর ভিত্তি করে। মায়ের প্রতি ভালোবাসার কারণে তারা একত্র হয়ে একটা গ্রুপ, প্রতিটা মায়ের কাছে কিছু বাচ্চারা গিয়ে তারা গ্রুপ তৈরি করে ফেলছে। এইটা করার ক্ষেত্রে আমরা মূলত এই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসটা আমরা করে থাকি। এখানে ফ্যাক্টর লোডিং আমরা ব্যবহার করে থাকি। ফ্যাক্টর লোডিং এর ভ্যালু -1 to +1 এর মধ্যে অবস্থান করে। কোনো জায়গায় যদি এরকম আসে যে হ্যাঁ ফ্যাক্টর লোডিং গুলা একটু বেশি আসছে, তখন সেগুলোকে আমরা বলে হাই হুড মেথড। 1 এর বেশি যদি আসে কোনো ফ্যাক্টর লোডিং, তখন এইগুলোকে মিনিমাইজ করতে হবে। এর মিনিমাইজের জন্য আলাদা টেকনিকও আছে। আচ্ছা, এমনিতে ফ্যাক্টর লোডিং 0.6 এবং অথবা তার চেয়ে বেশিকে কনসিডার করতে হয়। ওকে, এইগুলো ছিল আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এই সংক্রান্ত আরো কিছু আলোচনা আমি আগের ভিডিওর মধ্যে এগুলোতে করে রাখছি, আপনারা ইচ্ছে করলে আপনারা দেখে আসতে পারেন। ওকে, আর এটা করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কাজটা যখন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস যখন হয়ে যাবে, অর্থাৎ ফ্যাক্টরিং যখন হয়ে যাবে, তখন সেটাকে আমরা হ্যাঁ সেটাকে আমরা যদি একটু জাস্টিফাই করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ডাটাগুলোকে ওই ফ্যাক্টর গুলার আন্ডারে, একটা ফ্যাক্টর আন্ডারে যতগুলো ভেরিয়েবল ছিল, আমাদের ছিল, সেই ভেরিয়েবল গুলার উপর ভিত্তি করে আমরা কি করতে পারবো, ডাটার ইন্টারনাল কনসিস্টেন্সি, খালি ফ্যাক্টর করে দিলে হবে না, তার সাথে সাথে কি করতে হবে, ইন্টারনাল কনসিস্টেন্সি মেজার করতে হবে। ইন্টারনাল কনসিস্টেন্সি মেজার করার জন্য দুইটা পদ্ধতি, একটা ওল্ড মেথড, একটা হলো
নিউ মেথড। ওল্ড মেথড হলো ক্রোনবার্গস আলফা, আর নিউ মেথড হলো কম্পোজিট রিলায়েবিলিটি সিআর। ক্রোনবার্গস আলফার ভ্যালু 0.6 অথবা এখানে বলছে নোনালিয়াম বার্স্টেনের মধ্যে 0.6 থেকে শুরু করে 0.7 অথবা তার চেয়ে বেশি হওয়ার দরকার। আচ্ছা, 0.6 এর নিচে যেগুলো থাকে সেগুলো আসলে ঝামেলা। বলছে ইফ ইউ হ্যাভ এ ভ্যালু লোয়ার দেন 0.6, সাম সিএম মানে কম্পোনেন্ট অ্যানালাইসিস প্রোগ্রাম let you delete a question from the test to see if it improve consistency. যদি কোনো কারণবশত 0.6 অথবা তার চেয়ে তাহলে কি করতে হবে? ওই বাদ দিয়ে তারপর দেখতে হবে যে আমাদের ডাটার কনসিস্টেন্সি কি ইমপ্রুভ হইল কি হইল না। ইফ ইট ডাজ, ইউ মে ওয়ান্ট টু কনসিডার ডিলিটিং দ্য কোয়েশ্চেন ফ্রম দ্য সার্ভে। যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের কি করতে হবে? ওই সমস্ত কোয়েশ্চেনগুলোকে আমরা কি করব? সার্ভে থেকে ডিলিট করে দিব। অর্থাৎ যে ভেরিয়েবলটাকে, যে কোয়েশ্চেনটাকে আমরা কনসিস্টেন্সি মেজার করার ক্ষেত্রে বাদ দিয়েছিলাম, সেগুলোকে আমরা সার্ভে থেকে আমরা বাদ দিতে পারি। ওকে, লাস্ট স্টেজ। ওকে, লাস্ট স্টেজ হইলো আমাদের যেটা আমরা ফাইনাল স্টেজ বলতেছি। সেই ফাইনাল স্টেজে আমরা কি করতে হবে? ফাইনাল স্টেজের মধ্যে আমাদের ডিভাইসকৃত যে ইয়েগুলা ছিল, কোয়েশ্চেনিয়ার গুলা ছিল, এই কোয়েশ্চেনিয়ার গুলোর থেকে কনভার্জ আলফা, তারপরে রিলায়েবিলিটি, ইন্টারনাল কনসিস্টেন্সি, কম্পোনেন্ট অ্যানালাইসিস, এগুলোর মাধ্যমে আমরা ফাইনাল স্টেজটা তৈরি করব। এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের যে সমস্ত ফ্যাক্টর আন্ডারে যে সমস্ত ভেরিয়েবল গুলো ছিল, সেই ভেরিয়েবল গুলোকে আমরা কি করবো? কোয়েশ্চেনে কনসিডার করব। আদার অন্যগুলোকে আমরা কি করব? ডিলিট করব। যদি ইফ দ্য কোয়েশ্চেনিয়ার ইজ এন ইম্পর্টেন্ট, যদি কোনো কোয়েশ্চেনের যদি ইম্পর্টেন্ট থাকে, ইউ ইউ রাদার নট ডিলিট, এটা আমরা ডিলিট করবো না, এগুলাকে আমরা রেখে দিব। এবং যদি আমাদের কোনো মাইনর চেঞ্জ থাকে, তো মাইনর চেঞ্জগুলো আমরা করে নিব ফাইনাল স্টেজের রিভিশনের আগে, মাইনর চেঞ্জ করে নিব। আর যদি কোনো মেজর কোনো চেঞ্জ থাকে, সেই মেজর চেঞ্জগুলোকে আমরা কি করব? অর্থাৎ ওই সমস্ত কোয়েশ্চেনগুলোকে রিরাইট করে নিব। তো এইগুলো ছিল আপনাদের সাথে আমার যে এখন এখন যে জিনিসটা করব সেটা হলো, আমি আপনাদের কাছে শুধুমাত্র কিছু জিনিস, আপনাদের থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে আমরা কিছু জিনিস আপনাদের কাছে একটু দিব, যে আমরা কিভাবে ফ্যাক্টর অ্যানালাইসিস আমরা করে নিতে হয় সেগুলো। জাস্ট অ্যানালাইসিস মেনুতে আমরা একটা ডাটা শিট ওপেন করে নিলাম, যেটা লাইক এ স্কেল ভিত্তিক ডাটা শিট, যেটা আমরা দেখতেছি 1 2 3 1 2 3 এরকম করে দেওয়া আছে লাইক এ সেল ভিত্তিক। এখন এখান থেকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস মেনুতে যাব। যদি ফ্যাক্টর অ্যানালাইসিস করতে চাই, ফ্যাক্টরে যাব এবং প্রত্যেকটা ভেরিয়েবলগুলোকে আমরা সিলেক্ট করব। হুম, প্রত্যেকটা ভেরিয়েবলগুলোকে আমরা সিলেক্ট করে নেব। দেন এখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে কেমো, এখানে রিপ্রোডাক্টিভ এটা দিব। তারপরে এক্সট্রাকশন মেথডে এসে আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস দিতে পারি, ম্যাক্সিমাম লাইকলিহুড দিতে পারি। হ্যাঁ, যদি মডেল বিল্ডিং করতে হয় তাহলে ম্যাক্সিমাম লাইকলিহুড আমরা দিব। রোটেশনের ক্ষেত্রে আমরা প্রোম্যাক্স আমি ব্যবহার করি, এটা ভালো। হুম, অন্যগুলো ব্যবহার করা যেতে পারে, শর্টেজ বাই সাইজ ইত্যাদি ইত্যাদি দিয়ে। আর থ্রিশোল্ড ভ্যালু 0.4 পর্যন্ত আমরা কনসিডার করব। এটা দিয়ে রান করাইলে অটোমেটিক এখানে আমাদের অ্যানালাইসিস আমাদের চলে আসবে। এই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখতেছি আমাদের কেএমওর ভ্যালু 0.5 অথবা তার চেয়ে বেশি হইতে হবে। 0.5 এর উপরে আসছে, সিগনিফিকেন্ট আছে মাল্টিপল স্প্যারিটিস টেস্ট। ওকে, দেন এখানে টোটাল ভেরিয়েন্স কত পার্সেন্ট? 69%, নিয়ার অ্যাবাউট 70% আমাদের ভেরিয়েশন এক্সপ্লেন করে। নিয়ার অ্যাবাউট 50%-এর উপর যদি হয় তাহলে হবে, অথবা 60 হলে ভালো হয়। আচ্ছা, এরপরে আমরা প্যাটার্ন ম্যাট্রিক্সের মধ্যে আমরা দেখতেছি কত। হ্যাঁ, এখন দেখেন, আচ্ছা MP3 এটা, এই যে ফ্যাক্টরিং হইলো গ্রুপ বাই গ্রুপ, অর্থাৎ জব স্যাটিসফ্যাকশন আন্ডারে
এখানে আমরা দেখতেছি এখানে আমি এই যে ফ্যাক্টরিং হয়ে গেল, ফার্স্ট ফ্যাক্টর জব স্যাটিসফ্যাকশন, সেকেন্ড ফ্যাক্টর কম্পেনসেশন, থার্ড ফ্যাক্টর মার্কেটিং পারফরমেন্স, ফোর্থ ফ্যাক্টর হলো অর্গানাইজেশন কমিটমেন্ট, এক্সটার্নাল মোটিভেশন, ফিফথ ফ্যাক্টর। এখন ফ্যাক্টরিং গুলা হয়ে গেল, এই ফ্যাক্টরিং গুলা থেকে আমরা কি করব, এখন আমরা ডাটার ইন্টারনাল কনসিস্টেন্সি মেজার করব। ইন্টারনাল কনসিস্টেন্সি মেজার করার জন্য আমরা অ্যানালাইসিস মেনুতে যাব, আইসা স্কেলে আইসা রিলায়েবিলিটি করব, দেন জব স্যাটিসফ্যাকশন এর চারটাই আমরা কটা আছে, চারটাই নিব, নিয়ে এখানে আমাদের স্ট্যাটিস্টিক্সে ক্লিক করব, এই তিনটাতে ক্লিক করে রাখবো, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে 0.905 আসছে আমাদের ইন্টারনাল কনসিস্টেন্সি কনভার্স আলফার ভ্যালু। আচ্ছা, এটা আমাদের গেল। এর পরেরটা আমরা দেখাচ্ছি কোন কোন জায়গাতে আমরা ইমপ্রুভমেন্ট সুযোগ আছে। আচ্ছা, মার্কেটিং পারফরমেন্সটা আমরা দেখি, এটার ভ্যালুটা কত আসছে, 0.833। এখানে দেখেন আমরা যদি 5 নাম্বার অপশনটা অর্থাৎ 5 নাম্বার ভেরিয়েবলটা যদি বাদ দিই তাহলে আমাদের ভ্যালু আসবে কত, 0.834। আচ্ছা দেখি এইভাবে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি এটা দেখানোর জন্য, বাট এখানে যেহেতু 0.7-এর উপরে আসছে সুতরাং এটা আমরা রেখে দেওয়াই ভালো, এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না।